হ্যালো এভরিওয়ান। নির্দিষ্ট কিছু বয়সে নির্দিষ্ট ধরনের কিছু রোগ কিন্তু আসে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক বাচ্চাদের ক্ষেত্রে রোগ দেখা যায়, যেমন মুখে ঘা বা তার সাথে সাথে অ্যাবডোমিনাল কিছু প্রবলেম, অ্যাবডোমিনাল ব্লোটেড বলুন, ইজিলি গ্যাস্ট্রিক প্রবলেম, এই ধরনের সমস্যা হয়। তেমন মেনার্কি স্টেজে মেয়েদের ক্ষেত্রে কিছু সমস্যা হয়, অ্যাডোলেসেন্স এজে কিছু সমস্যা হয়, তেমন ওল্ড এজেও কিন্তু স্পেসিফিক কিছু সিমটম আমরা দেখতে পাই। অনেক সিমটম দেখা যায়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সিমটম, সেটা হচ্ছে নকচিউরিয়া বা নাইট ইউরিন, রাত্রে প্রস্রাব বেশি হওয়া, একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং এই জন্য অন্তত 90% লোক কিন্তু এই সমস্যায় কিন্তু ভুগে। তার জন্য ঘুমের ডিস্টার্ব হয়, রীতিমতো একটা হ্যারাসমেন্ট থাকে, এবং অন্তত 3 থেকে 4 বার সবাই ইউরিন অন্তত দেখা যায় 3 থেকে 4 বার রাতে হয়তো ইউরিন করতে উঠছে। এটা বিগেস্ট প্রবলেম বলতে পারেন যে আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তার জন্য অবশ্যই কিছু নর্মাল ফ্যাক্টর দায়ী আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু রোগ দায়ী আছে। আজকের খুবই ইম্পর্টেন্ট আলোচনা যে এই যে নাইট ইউরিন হচ্ছে, তার জন্য টোটাল কারণটা কি, স্পেসিফিক কি কারণ এর জন্য আছে। নাইট ইউরিন যে হয় তার জন্য ইনভেস্টিগেশন আমার বাড়িতে কি করা প্রয়োজন আছে, কি করে প্রিভেন্ট করব আমরা এই যে রাত্রে প্রস্রাবটা কি করে প্রিভেন্ট করব। তার সাথে সাথে অবশ্যই লাস্টলি হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে, স্পেসিফিক কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো দিলে এই রাত্রের প্রস্রাবটা কিন্তু কিছুদিন অন্তত 7 দিন যদি আমি খাই, তাহলে অবশ্যই 70 থেকে 80% এই রাতের প্রস্রাবটা কিন্তু কমে যায়। আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করুন। তার কারণ হচ্ছে এমন কোনো বাড়িতে কেউ নেই যে এই যে রাত্রে প্রস্রাবটা বেশি হয় না। অন্তত বাড়িতে যদি বাবা মা থেকে শুরু করে সবারই অন্তত দেখা যায় যে বাবা মা তো আছেই, দিদা বা দাদু ঠাকুমা সবারই কিন্তু রাতে একটা প্রস্রাবের টেন্ডেন্সি থাকেই। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিয়াচক 3 রুরাল হাসপাতাল। প্রথমত হচ্ছে যে রাতে প্রস্রাবের জন্য স্পেসিফিক যে কারণ, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে ফ্লুইড ইনটেক বিফোর বেড টাইম। যদি বেশি ফ্লুইড ইনটেক করা হয় বিফোর বেড টাইম, তাহলেও কিন্তু সাধারণত সবার ক্ষেত্রে এই ধরনের রাতের প্রস্রাব দেখতে পাওয়া যায়। এটা নর্মালি ক্ষেত্রে হয়। হয়তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হয়তো জল খেয়ে নিয়েছে, বা সন্ধ্যের দিকে প্রচুর কফি 2-3 বার খেয়ে নিয়েছে, বা তার সাথে সাথে হয়তো দেখা যায় অ্যালকোহল, হয়তো যারা হয়তো নেশা পান করে তারা প্রচুর পরিমাণে অ্যালকোহল খেয়ে নিয়েছে, তাদের অ্যালকোহল পান করেছে, তাদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের স্পেসিফিক নাইট ইউরিন বেশি দেখা যায় নর্মালি। 2 নম্বর হচ্ছে ডায়ুরেটিক যারা খায়, মানে যারা স্পেসিফিক কিছু ড্রাগ খায় বা মেডিসিন খায়, যার যেমন হাইপার টেনশন, এটা ডায়ুরেটিক মেডিসিন, যদি দেখা যায় এটা লেট নাইটে খেয়েছে, সাধারণত সন্ধ্যের সময় খাওয়ার কথা, যদি দেখা যায় যে রাত্রে হয়তো 9টা-10টা ঘুমানোর কিছু আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে খেয়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি থাকে এই ধরনের নাইট ইউরিন। মেডিসিন স্পেশালি কি কি মেডিসিন কি নর্মালি কি কি আছে, রোগের উপরে কি কি ডিপেন্ড করছে, কি স্পেসিফিক কিছু রোগ আছে যে রোগের জন্য একটা ইম্পর্টেন্ট লাইফ এই নাইট ইউরিন। যেমন ইউরিনারি ট্রাক্ট কিছু ইস্যু আছে। যদি ইউরিনারি ট্রাক্টে কি ইস্যুর মধ্যে থাকতে পারে, ওভার অ্যাক্টিভ ব্লাডার, যদি ব্লাডারটা খুব বেশি অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ সাধারণত কখন হয়, যদি দেখা যায় যে কিছু স্পাইসি হট ফুড রাত্রে খাওয়া হচ্ছে, হয়তো প্রচুর ঝাল জাতীয় খাবার খাওয়া হচ্ছে, এই তো বললাম অ্যালকোহলের কথা, ক্যাফাইন প্রচুর খাওয়া হচ্ছে, এতে ওভার অ্যাক্টিভ হয়, ইরিটেট হয় ব্লাডারটা, ইউরিনারি ব্লাডারটা। তার জন্য কিন্তু ইউরিন সব থেকে বেশি রাতের দিকে দেখতে পাওয়া যায়। যাদের ইউটিআই হয়তো হয়েছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা হয়েছে, তাদের যদি হয় বারে বারে রাত্রে প্রস্রাব পায় বা শুতে গেলেই কিন্তু প্রস্রাব পায়, সেটা একটা ইম্পর্টেন্ট রোগ বলতে পারেন। 3 নাম্বার, যদি ব্লাডার অবস্ট্রাকশন থাকে, যদি দেখা যায় কোনো এমন একটা রোগ হয়েছে যেটা ব্লাডারকে চাপ দিয়ে অবস্ট্রাকশন বন্ধ করে দিয়েছে, ওই জন্য প্রস্রাব কিছু থেকে যাচ্ছে ব্লাডারের মধ্যে, যখনই রাতে শুতে যাচ্ছে বা ঘুমাতে যাচ্ছে তখনই কিন্তু প্রস্রাব সঙ্গে সঙ্গে যেই শিথিল হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রস্রাব মনে হচ্ছে পেয়ে যাচ্ছে। সাধারণত ব্লাডার অবস্ট্রাকশন যে কারণে হয়, ছেলেদের ক্ষেত্রে অবস্ট্রাকশন অফ প্রোস্টেট, এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা কার্সিনোমা প্রোস্টেট, দুটো কারণ ইম্পর্টেন্ট কারণ এই প্রবলেমের জন্য। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি যে পোলাপস অফ ইউট্রাস, সাধারণত পোলাপস ইউট্রাস বা ইউট্রাইন ফাইব্রয়েড যদি হয় বড়, তার জন্য সমস্যা হতে পারে। ব্লাডার অবস্ট্রাকশন তার জন্য বেসিক্যালি দেখতে পাওয়া যায়।
নম্বর হচ্ছে মেটাবলিক এবং হরমোনাল কিছু ডিজিজ যদি থাকে, ডিজিজের মধ্যে মেটাবলিক হরমোনাল ডিজিজ বলতে ডায়াবেটিস মেলাইটাস মোস্ট ইম্পর্টেন্ট একটা কমন ম্যাটার বলতে পারেন। আমাদের মধ্যে ডায়াবেটিসের রোগী নেই এমন খুব কমই বলা যায়, বাড়ি বাড়ি প্রত্যেকটা ফ্যামিলিতে কেউ না কেউ আছে। আমি এর আগে ডায়াবেটিস নিয়ে ডিসকাস করেছি, ডিটেলে ডায়াবেটিস নিয়ে ডিসকাস করেছি, প্রেশার নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি, হাইপারটেনশন নিয়ে, সবগুলোর লিঙ্কে আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখে নিতে পারেন। ডায়াবেটিস ইনসিপিডাস একটা অন অফ দ্য ইম্পর্টেন্ট অটোইমিউনের একটা ডায়াবেটিক মেলাইটাস, যেটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাই এবং বড়দের ক্ষেত্রেও দেখা যায়। এবং টাইপ 1 টাইপ 2 যেটাকে বলছি আমরা, টাইপ 1টা ডায়াবেটিস ইনসিপিডাস, টাইপ 2টা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তো দুটোই ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই নাইট ইউরিনের জন্য। 3 নম্বর হচ্ছে মেটাবলিক এবং হরমোনাল ডিসব্যালেন্সের মধ্যে হার্ট কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ। কনজেস্টিভ হার্ট ফেলিওর, যেটা হার্ট ফেলিওর নিয়ে আমি ডিসকাস করেছি, তার ডিসক্রিপশনে লিঙ্কে দেবো, আপনারা ডিটেলে বুঝতে পেরে যাবেন যে হার্ট ফেলিওরে কেন এই ধরনের সমস্যা সাধারণত দেখতে পাওয়া যায়। তো টোটাল এই হচ্ছে ডিজিজের মধ্যে এটা বললাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিছু ডিজিজ হতে পারে বা মেটাবলিক এবং হরমোনাল ডিজিজ কিছু হতে পারে, তার জন্যই বেসিক্যালি অনেক সময় রাতের প্রবলেম, রাতের ইউরিনেশনের সমস্যা দেখতে পাওয়া যায়। কিডনি কিছু প্রবলেম স্পেসিফিক দেখা যায়, যে কারণে কিন্তু অনেক সময় এই ধরনের নাইট ইউরিনের সমস্যা থাকে। যেমন কিডনি কি সমস্যা থাকে, ক্রনিক রেনাল ফেলিওর বা ক্রনিক কিডনি ফেলিওর বা ক্রনিক রেনাল ডিজিজ, ভেরি ইম্পর্টেন্ট একটা ডিটেলস আলোচনা করেছি আমি প্রিভিয়াস, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, ডিটেলস আপনারা বুঝতে পেরে যাবেন যে কেন এই ধরনের সমস্যা হয়। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, সাধারণত ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কখন হয়, যখন ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস অবস্থায় যখন কিডনিকে অ্যাফেক্ট করে, নেফ্রনকে অ্যাফেক্ট করে কিডনির এবং অ্যাফেক্ট করে কিন্তু সেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়। সেটা অন অফ দ্য ইম্পর্টেন্ট কারণ এই নাইট ইউরিনের জন্য বা নকচারাল ইউরিনেশনের জন্য। তার সাথে কি হচ্ছে যে একটা কিডনি ড্যামেজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা কিডনি ড্যামেজ যদি হয় তাতেও কিন্তু এই সমস্যা অনেক সময় রোগীরা আমাদের হিস্ট্রি দেয়, তাতেও কিন্তু সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায়। তার সাথে সিস্টাইটিস একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইউরিনারি ব্লাডে যদি কোনো ইনফেকশন হয় তাতেও সমস্যা আসতে পারে। ইউরেথ্রাইটিস একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ইউরেথ্রাতে যদি কোনো সমস্যা হয়, ইনফ্লামেশন বা আর কোনো সমস্যা যদি হয়, তাতেও কিন্তু নাইট ইউরিন অনেক সময় আসে। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাস্ট, ইদানিং সব থেকে বেশি হয় কিডনি স্টোন। কিডনি স্টোন অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ধরনের নাইট ইউরিনের জন্য। তার কারণ অনেক সময় যদি ব্লাডারে স্টোন থাকে বা ইউরেথ্রাতে স্টোন আটকে থাকে, একটা ইরিটেশন কনস্ট্যান্টলি এটা করে, তার জন্য অনেক সময় কিন্তু এই ধরনের নাইট ইউরিন ইয়াং বা অ্যাডাল্টদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তারপরে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এজ রিলেটেড নাইট ইউরিন বা নকচারাল ইউরিনেশন দেখতে পাওয়া যায়। কাদের ক্ষেত্রে, ওল্ডার এজ যারা থাকে তাদের ক্ষেত্রেও সাধারণত এটা কমন সিমটম বা কমন সমস্যা প্রত্যেকটা ফ্যামিলিতে। কেন হয় এটা, যে ওল্ডের ক্ষেত্রে কেন বেশি হয়? প্রথমত তার কারণটা হচ্ছে যে আমাদের যখন ওল্ড হয়ে যায় তখন একটা হরমোনাল চেঞ্জ চলে আসে। অ্যান্টি ডায়ুরেটিক কিছু হরমোন থাকে, তার পরিমাণটা কিন্তু কমতে থাকে। এবার অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কমার জন্য পেচ্ছাপ ধরার ক্ষমতা কিন্তু কমে যায়। এতে ওই জন্য প্রস্রাবটা সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরপরই প্রস্রাব পাই এবং মনে হয় যে প্রচুর প্রস্রাব হয় এবং সেটা দেখতে পাওয়া যায়। বেসিক্যালি সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ, স্পেশালি এজদের ক্ষেত্রে, এজেড পার্সনদের ক্ষেত্রে। 4 নম্বর স্লিপ ডিসঅর্ডার একটা হতে পারে, যাদের হয়তো ঘুম ইনসমনিয়া বা ঘুম না আসার টেন্ডেন্সি একটা রোগীদের ক্ষেত্রে থাকে, যে ঘুম আসছে না বা ঘুমের রাতে ডিস্টার্ব হয়, তাদের ক্ষেত্রে জেগে থাকলে ঘন ঘন প্রস্রাব একটা পাওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই ধরনের নাইট ইউরিন বা নকচারাল ইউরিনেশনের জন্য। কমনভাবে সব থেকে মেয়েদের ক্ষেত্রে মোস্ট কমন সেটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায়, নর্মাল অবস্থায় প্রেগনেন্সি ফার্স্ট স্টেজে বা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, লাস্ট ট্রাইমেস্টার, 3টে স্টেজে নাইট ইউরিন একটা থাকে। নাইট ইউরিন একটা কনস্ট্যান্টলি একটা সবসময় পায়, এরকম একটা নর্মাল একটা কমন ফ্যাক্টর এবং সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলতে পারেন। লাস্টলি লিভার ডিজিজ এবং অ্যাসাইটিস। সাধারণত লিভার ডিজিজের পরে কি হয়, আমাদের অ্যাসাইটিস হয়, পেটে জল জমে, যেটা নর্মালি যেটা আমরা সবাই জানি। তো অ্যাসাইটিস অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ধরনের নাইট ইউরিন বা নকচারাল ইউরিনেশনের জন্য। তো টোটাল যে কারণগুলো আমি আলোচনা করলাম, সেই কারণগুলো মোস্টলি আমরা দেখতে পাই যে সাধারণত ওল্ড এজের ক্ষেত্রে স্পেসিফিকভাবে দেখতে পাই, যারা ডিজিজ আছে, যারা কিডনি প্রবলেম থাকতে পারে। আমরা নাইট ইউরিন ভাবে এটা নর্মালি ভেবে নেব না যে এটা নর্মালি হতে পারে, বেশি খেয়েছি হতে পারে বা বেশি ফ্লুইড খেয়েছি এটা হতে পারে, এটা না ভেবে কিন্তু আমরা সবসময় ইনভেস্টিগেশন আমাদের কিছু করার প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইনভেস্টিগেশন করলে আমরা অন্তত কনফার্ম হতে পারবো যে এই নাইট ইউরিনটা বা নকচারাল ইউরিনেশনটা কেন হচ্ছে। প্রত্যেকটা মানুষকে কিন্তু এরকম যদি একটা সন্দেহ হয় যে রাত্রে ইউরিনেশনটা বেশি হচ্ছে, যদিও আমরা এটার ইম্পর্টেন্সটা খুব কম দিই, আমরা হয়তো মনে করি যে হ্যাঁ ঠিক আছে একটু বেশি খাচ্ছি বলে মনে হয়, তো এটা অন্তত খেয়াল রাখতে হবে যে নাইট ইউরিনের ব্যাপারটা যদি থাকে তো অবশ্যই একটা ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। কি ইনভেস্টিগেশন প্রয়োজন আছে? প্রথমত যেটা, ইউরিন
একটা রুটিন এক্সামিনেশনের প্রয়োজন আছে। রুটিন এক্সামিনেশন হলে আমি অন্তত কনফার্ম হতে পারবো যে তার মধ্যে ইউরিনের পিএইচ কী আছে, স্পেসিফিক গ্র্যাভিটি কী আছে, তার সাথে কিছু অ্যালবুমিন কিছু আসছে নাকি, বা পাসসেল আসছে নাকি, আরবিসি আসছে নাকি, সেগুলো অন্তত কনফার্ম হতে পারবো। অ্যাবনর্মাল কিছু আছে নাকি, সিএস একটা করতে পারি, কালচার একটা সেন্সিটিভিটি করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে কী ধরনের ইনফেকশন এর মধ্যে আছে, কী ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে আছে, সেটা আমরা কী ধরনের ব্যাকটেরিয়া গ্রো করছে, সেটা আমরা কনফার্ম হতে পারবো। তার সাথে সাথে একটা ব্লাড সুগার আমি করব। ব্লাড সুগার এই জন্যই করবো যে ডায়াবেটিস আছে কিনা, এটা ফাস্টিং পিপি দুটোই বা র্যান্ডাম করতে পারি ডায়াবেটিস কনফার্ম হওয়ার জন্য। তার সাথে সাথে আমি করব একটা অবশ্যই কিডনি ফাংশন টেস্ট, আমি রেনাল ফাংশন টেস্ট করব, ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেলটা আমি দেখব। যদি কিডনির কোনো প্রবলেম থাকে তাহলে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যাবে। অবশ্যই ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল প্রত্যেকটা মানুষকে বছরে একবার করার প্রয়োজন আছে। ইলেকট্রোলাইট টেস্ট আমি করতে পারি, সোডিয়াম পটাশিয়াম, তার সাথে আরও ইলেকট্রোলাইট যেগুলো আছে নর্মালি সেগুলো আমি করে নিতে পারি। তাতে আমি কনফার্ম হবো যে কিডনির কোনো ব্যালেন্সিং কিছু প্রবলেম হচ্ছে নাকি ইলেকট্রোলাইট, তাতে আরও কনফার্ম হতে পারবো যে কিডনির কোনো ড্যামেজ হচ্ছে নাকি। তার সাথে সাথে একটা ইউএসজি কেউবি করতে পারি, বা পেলভিক ইউএসজি বা লোয়ার অ্যাবডোমেন একটা করতে পারি। আমরা করলে কিডনি ইউরিনারি ব্লাডার একটু দেখে নিতে পারবো যে কি অবস্থায় আমরা ইউএসজিতে কোনো গ্রো আছে নাকি, কোনো সিস্ট আছে নাকি, বা কোনো কি স্টোন আছে নাকি, বা কোনো টিউমার আছে নাকি। এটা অন্তত আমরা কনফার্ম দেখে বুঝতে পারবো যে কোনো একটা প্যাথোলজি আছে নাকি। জানার জন্য আমি একটা ইউএসজি করতে পারি। একটা পিএসএ রিপোর্ট করতে পারি, পোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, একটা ভেরি ইম্পর্টেন্ট রিপোর্ট। যদি পোস্টেট লেভেলটা বাড়ে বা পোস্টেটিক ক্যান্সার হয় তাহলে পিএসএ লেভেলটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এতে আমরা কনফার্ম হতে পারি যে এনলার্জমেন্ট অফ পোস্টেট হচ্ছে বা পোস্টেটিক ক্যান্সার হচ্ছে। এটা কনফার্ম হওয়ার জন্য একটা পিএসএ রিপোর্ট প্রত্যেকটা মানুষকে, এরকম যদি নাইট ইউরিন থাকে তাহলে অবশ্যই করা দরকার। স্পেসিফিক ওল্ড এজ তো ডেফিনেটলি করা দরকার বছরে একবার করে। এবার আমরা জানবো হাউ টু প্রিভেন্ট ইট, আমরা এখান থেকে কিভাবে রক্ষা পাবো। সবারই কম বেশি এখানে হয়, বা বয়স্কদের হয়, বা যাদেরই হয়, আমরা যাই ওষুধ খাই না কেন তারপরেও কিন্তু এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে প্রথমত কয়েকটা জিনিস আমাদের মেনে নেওয়া দরকার, যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে লিমিট ফ্লুইড বিফোর গোয়িং টু বেড। আমরা অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে ফ্লুইড টোটালি স্টপ করে দেবো রাত্রে বেডে যাওয়ার আগে, যাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেসিক্যালি দেখা যায়। স্পেসিফিক ইভিনিংয়ে প্রত্যেকদিন সন্ধ্যায় কফি বা ক্যাফাইন আমরা অফ করব, অ্যালকোহল টোটালি অফ করে দেবো। তার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস, কার্বনেট ফ্লুইড যেগুলো পায় টোটালি অফ করে দেবো। সাধারণত এগুলো খেলে ব্লাডের ইরিটেশনটাকে বাড়ায়, এতে কিন্তু আরও ঘন ঘন ইউরিনেশনটা হয়। তাহলে আমরা অন্তত 2 থেকে 3 ঘন্টা রাতে যাওয়ার আগে বা ইভিনিং থেকে কিন্তু আমরা অন্তত একটা মেন্টালি প্রিপারেশন নেব যে কোনো রকমভাবে তরল খাবার খাওয়া যাবে না। অল্প অল্প জল, আমি প্লেন ওয়াটার খেতে পারি, কিন্তু কফি থেকে, চা থেকে শুরু করে, অ্যালকোহল থেকে শুরু করে টোটালি আমি অ্যাভয়েড করব। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে এমটি ব্লাডার বিফোর গোয়িং টু বেড। আমরা সবসময় চেষ্টা করবো রাতে ঘুমনের যাওয়ার অন্তত 1/2 ঘন্টা বা 10-15 মিনিট আগে অন্তত 1 থেকে 2 বার গিয়ে ইউরিন করে ব্লাডারটা কমপ্লিটলি খালি করে দেওয়া। তাতে অবশ্যই কিন্তু একটা ঘুম চলে আসলে আস্তে আস্তে আমাদের কিন্তু নাইট ইউরিনটা কমে যাবে। 3 নম্বর হচ্ছে এলিভেটেড লেগ ইন দ্য ডে টাইম। যদি দিনের বেলা আমরা শুয়ে থাকি তাহলে পাটা উঁচু করে রাখবো, মাথা নিচু। তার কারণটা হচ্ছে যাদের হার্ট ফেলিওর আছে, স্পেসিফিক যাদের হার্ট কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আছে, তাদের ফ্লুইড জমে পায়ে, পাটা ফুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। যদি এলিভেটেড পা থাকা হয় তাহলে লিকুইডটা, ফ্লুইডটা কি হয়, সার্কুলেশনে চলে যাবে। এতে নর্মালি কিন্তু রাতে শোয়ার সময় ফুলবে না, এতে ইউরিনটা বেশ কম হবে রাতে। সাধারণত যদি এরকম প্রবলেম থাকে, দিনের বেলা পাটা একটু উঁচু করে রাখবো, বালিশে হোক বা কোনো একটা উঁচু জিনিসে হোক। এতে কি হবে, দিনের বেলায় কিন্তু ইউরিনটা বেশি হবে, রাতের দিকে যখন হবে পাটা ফুলা কমে যাবে। রাতের দিকে ফুলা কমে গেলে অটোমেটিক কিন্তু নাইট ইউরিনটা কমে যাবে। ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি কাদের ক্ষেত্রে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর, অ্যাভয়েড ডায়ুরেটিক ইন লেট নাইট বা লেট ডে। আমরা চেষ্টা করবো ডায়ুরেটিকটা দিনের বেলায় খাওয়া, সন্ধ্যের পরে কোনো রকম ভাবেই খাবো না। যারা হাইপার টেনশনে স্পেসিফিক ভুগছে বা কার্ডিয়াক প্রবলেমের জন্য ভুগছে তাদের ক্ষেত্রে বলবো যে লেট ডে বা নাইটে জাস্ট ঘুমানোর আগে খাবেন না। মিনিমাম চেষ্টা করবেন যে মিড ডেতে বা বৈকালে বা দুপুরের দিকে খেয়ে নেওয়ার। তার কারণ হচ্ছে ডায়ুরেটিক খাওয়ার পর অটোমেটিক 3-4 ঘন্টা কিন্তু প্রচুর পরিমাণে ইউরিনটা হয়। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তারপরে কি, কন্ট্রোল আন্ডারলাইং কন্ডিশন, আন্ডারলাইং ডিজিজকে আমি কন্ট্রোল করতে হবে বা ট্রিটমেন্ট করতে হবে। যেমন স্পেসিফিক ম্যানেজ ডায়াবেটিস, ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিস আমাকে ম্যানেজ করতে হবে, তার জন্য ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। ডায়াবেটিসের জন্য কি কি ডায়েট আছে সমস্ত কিছু আমি ডিসকাস করেছি, আমি ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আরও ডিটেলস দেখে নিতে পারবেন যে কি কি আমাদের ডায়াবেটিকে করা প্রয়োজন, কি করা প্রয়োজন নেই। হাইপারটেনশন ভেরি ইম্পর্টেন্ট, প্রেশার বেশি, যে সাধারণত প্রেশার যাদের বেশি তাদেরকে প্রেশার কন্ট্রোল করার জন্য খাবার মেনটেন করতে হবে, কোন ধরনের খাবার খাবো, কোন
ধরনের খাবার খাবো না, এগুলো ডিটেলস মেনটেন করতে হবে, সমস্ত কিছু বলা আছে আমার, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তার সাথে সাথে যাদের এনলার্জ পোস্টেট আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ, স্পেসিফিক ওল্ড এজদের ক্ষেত্রে দেখা যায় এনলার্জ পোস্টেটের ট্রিটমেন্ট আমাকে করতে হবে এবং একটা সঠিক সময়ে ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। যদি অতিরিক্ত এনলার্জ হয় তাহলে অবশ্যই ডাক্তার যা সাজেস্ট করবে অপারেশন, যদি অপারেশন আমাকে করা ডেফিনেটলি প্রয়োজন আছে। এনলার্জ পোস্টেট নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, আপনারা আরও ভালো করে বুঝতে পেরে যাবেন। তারপরে কি হার্ট ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যদি থাকে হার্ট ফেলিওর, তাদের ট্রিটমেন্ট আমাকে কোনো রকমভাবে মেডিসিন আমার বাদ দেওয়া যাবে না, অবশ্যই আমাকে নিয়ম মাফিক কিন্তু মেডিসিন খাওয়া প্রয়োজন আছে। আমরা কি খাবার খাবো ওই সময় এবং কি খাবার খাবো না রাত্রের দিকে স্পেসিফিক চেষ্টা করব আমরা স্পাইসি ফুড কম খাওয়ার, তার সাথে সাথে ইরিটেটিং ফুড কম খাওয়ার, আর তৈলাক্ত খাবার বা ফ্রাই ফুডটা কম খাবো, রেস্টুরেন্ট জাতীয় খাবার কম খাবো, প্যাকেটিং ফুডটা আমরা ওই সময়ে কম খাবো, তার সাথে কোল্ড ড্রিঙ্কস বা তার সাথে যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস হোক না কেন টোটালি আমরা অ্যাভয়েড করব। এবং তার সাথে সাথে আমরা চেষ্টা করব যদি রাত্রে স্পেসিফিক রাইসটা আমি কমিয়ে দিতে পারি, আমি শুকনো রুটিও খেতে পারি, তাহলে অনেক সময় ইউরিনটা কিন্তু কমে, এটা আমরা দেখেছি। তার সাথে সাথে আমরা কি খেতে বলবো, ফ্রুটস, ব্যানানা খেতে পারেন, ফ্রুটস এমনি ব্ল্যাকবেরি স্ট্রবেরি খেতে পারেন রাতের দিকে, এমনি সিম্পল রুটি দুটো খেতে পারেন এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু প্লেন ওয়াটার খাবেন, তার সাথে কোনো রকম ওয়াটারের মধ্যে চা টোটালি অ্যাভয়েড করে দিন। গ্রিন টি আপনি খেতে পারেন, গ্রিন টি খেলেও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, ভেরি হেল্পফুল, যে কোনো সমস্যার জন্য, শারীরিক কোনো সমস্যার জন্য গ্রিন টি এই জন্য হেল্পফুল, তার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যান্টি ইনফ্লামেটরি আছে এবং কিডনিকে প্রোটেকশন করতে হেল্প করে। তো আমরা এগুলো কিন্তু মেনটেন করতে পারি স্পেসিফিক যাদের ক্ষেত্রে এই ধরনের নাইট ইউরিনের সমস্যা আছে। মেডিসিনে আমরা হোমিওপ্যাথি, লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমরা দেবো অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি। ভেরি ইম্পর্টেন্ট কিছু মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে, কিন্তু তার জন্য টোটালিটি অফ সিমটম বা কেস্ট্রিকিংয়ের একটা প্রয়োজন হয়। আমরা উইদাউট টোটালিটি অফ সিমটম বা কেস্ট্রিকিং ছাড়া ওষুধ দেওয়ার নর্মাল অনুযায়ী ঠিক না, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ওষুধ শেয়ার করব যে ওষুধগুলো সাধারণত এই নাইট ইউরিন বা নকচারাল ইউরিনেশনের জন্য খুব ভালো রেসপন্স করেছে বা করে। কি ওষুধ? কস্টিকাম ইজ এ এক্সেলেন্ট মেডিসিন। কস্টিকাম কখন বেশি ভালো কাজ করবে, স্পেশালি এই ধরনের নাইট ইউরিন থাকবে, তার সাথে একটা টেন্ডেন্সি টু কন্ট্রাকশন অফ লেগ বা একটা জয়েন্ট ইনফ্লামেশন একটা থাকবে। রোগীদের ক্ষেত্রে কি একটা থাকবে সব থেকে ইম্পর্টেন্ট, একটা রোগী বসে ইউরিন করতে পারবে না, ডাইরেক্ট দাঁড়িয়ে অনেক সময় ইউরিন করতে পারবে, এরকম যদি একটা হিস্ট্রি থাকে, তার সাথে সাথে কি হবে, তার সাথে সাথে কাফিং, স্নিজিং বা একটু জোরে প্রেশার দিলে ইউরিন বেরিয়ে যাবে, এরকম যদি একটা হিস্ট্রি আমাদের নিয়ে আসে এবং এনলার্জ পোস্টেটের জন্য খুব ভালো রেসপন্স করে, তাহলে আমরা কস্টিকাম 30 পোটেন্সি 4 বার করে যদি 7 দিন চালাই, তাহলে রোগী ডেফিনেটলি 60 থেকে 70% বেটার থাকবে। 2 নম্বর হচ্ছে ইকুইজিটাম হাইমেনারি, যেটা কখন দেবো আমরা স্পেসিফিক যাদের ইউটিআই এই ধরনের সমস্যা, ইউরিনের এই ধরনের প্রবলেম আছে, ইউরিন জ্বালা করছে, বার্নিং, তার সাথে সাথে পেন একটা থাকে, ডিসিউরিয়া থাকে, নকচার্নাল ইউরিনেশন বা নাইট ইউরিন বেশি থাকে, তাদের ক্ষেত্রে আমি ইকুইজিটাম চালাতে বলবো 30 পোটেন্সি দিনে 4 বার করে। যদি আমি 7 দিন চালাই 50 থেকে 60%, স্পেসিফিক মেডিসিন 50 থেকে 60% ডেফিনেটলি কমবে। সিপিআ আমি চালাতে পারি কখন? সিপিআ সেই রোগীদের ক্ষেত্রেই দেবো যারা এই ধরনের নাইট ইউরিনের সমস্যা থাকবে এবং তার হিস্ট্রি, তার কজেশন থাকবে পোল্যাপস অফ ইউট্রাস বা ফাইব্রয়েড, যদি এরকম যদি আমি একটা কজেশন পাই, তাহলে সিপিআই ইজ এক্সেলেন্ট মেডিসিন এই ধরনের নাইট ইউরিনের জন্য বা নকচারাল ইউরিনেশনের জন্য। আমি সিপিআ 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন যদি চালাই, ডেফিনেটলি 60 থেকে 70% রোগী বেটার ফিল হবে। এরপরে ডোজটা বা মেডিসিনটা চেঞ্জ হবে, সেটা আপনি জানতে চাইলে কমেন্ট করুন বা নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান, নিশ্চয়ই বেটার কোনো সাজেশন আপনাকে দেবে। লাইকোপোডিয়াম আমি কখন দেবো? যখন একটা গ্যাস্ট্রিক প্রবলেমের সঙ্গে এরকম ইউরিনের সমস্যা থাকবে, একটা হিস্ট্রি অফ কিডনি স্টোন থাকবে, একটা রেড স্যান্ড ইন ইউরিন, প্রস্রাব করার পর মনে হবে যে ইউরিনের চারিদিকে লাল লাল পাথরের মতো জমে যাচ্ছে, এরকম একটা হিস্ট্রি দেবে। প্রস্রাব করার সময় ব্যথা হবে, জলের পিপাসা মোটামুটি থাকবে, গরম জিনিস খাবার টেন্ডেন্সি একটা থাকবে, মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকবে। এরকম যদি হিস্ট্রি রোগীরা আমাদের কাছে নিয়ে আসে, তাহলে আমরা চেষ্টা করব যে লাইকোপোডিয়াম 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালে 60 থেকে 70% এই সমস্যা আস্তে আস্তে কমবে। কোরিয়াম ম্যাক কখন আমরা দেবো? কোরিয়াম ম্যাক স্পেশালি সেই রোগীদের ক্ষেত্রে আমরা দেবো যারা এনলার্জ পোস্টেট নিয়ে আমাদের কাছে আসবে। পোস্টেটের হাইপারপ্লেসিয়া বা এনলার্জমেন্ট অফ পোস্টেট যদি থাকে, তাহলে আমরা কোরিয়াম ম্যাক 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন দিলে ডেফিনেটলি পোস্টেটিক এনলার্জমেন্ট উইথ নাইট ইউরিন যেটা হচ্ছে ডেফিনেটলি কমবে। কিছুদিন মেডিসিন চালাতে হবে, তারপরে পোটেন্সি ডিপেন্ড করে তার সিমটমের উপর। আপনারা জানতে চাইলে কমেন্ট করুন, আমি নেক্সটে চেষ্টা করব যে আপনাদের কি পোটেন্সি বা নিয়ারেস্ট কোনো ডাক্তারকে দেখান, নিশ্চয়ই ডাক্তার আপনাকে অ্যাডভাইস দেবে কি পোটেন্সি খাওয়া প্রয়োজন।
মেডোরাইনাম আমি চালাতে পারি। মেডোরাইনাম স্পেসিফিক এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, তার সাথে সাথে ফিমেলদের জন্য ক্রনিক প্রোল্যাপস অফ ইউটেরাস, তার সাথে ইউট্রাইন ফাইব্রয়েড, যে কোনো ধরনের যদি ফিমেল জেনিটাল অর্গান বা মেল জেনিটাল অর্গান থেকে যদি কোনো হিস্ট্রি একটা থাকে, তারপরে যদি এরকম ইউরিন থাকে, একটা স্ট্রং ওডর ইউরিন থাকবে, স্পেশালি একটা দুর্গন্ধযুক্ত ইউরিন থাকবে, স্পেশালি নাইটের দিকে এরকম থাকে, তাহলে আমরা মেডোরাইনাম অন্তত 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন যদি চালাই, তাহলে 50 থেকে 60% রোগী বেটার ফিল করবে। ক্যান্থারিস আমি কখন দেবো? ইউরিন, নাইট ইউরিন তো থাকবেই, তার সাথে ট্রিমেন্ডাস ইউরিনে জ্বালা থাকবে, একটা ঘন ঘন ইউরিন যাওয়ার টেন্ডেন্সি থাকবে, একটা ফিভার টেন্ডেন্সি থাকবে, একটা ফিভার থাকবে, ম্যালেজ থাকবে, এরকম যদি হিস্ট্রি দিই, ক্যান্থারিস দিনে 4 বার থেকে 5 বার আমি 30 যদি চালাই, অন্তত 7-8 দিন চালালে যদি ইউটিআই সমস্যা বা নর্মাল যে সমস্যা হয় 100% সমস্যার সমাধান হবে। সারসাপিল্লা কখন দেবো? সারসাপিল্লা তখনই দেবো একটা হিস্ট্রি অফ রেনাল স্টোন থাকবে এবং তার সাথে সাথে ইউরিন করার সময় একটা পেন থাকবে, এক্সেস একটা পেন, একটা দুর্গন্ধযুক্ত ইউরিনের টেন্ডেন্সি থাকবে, তার সাথে জেনিটাল অর্গান থেকে একটা দুর্গন্ধ একটা আসবে, অফেন্সিভ ওডার একটা আসবে, এরকম যদি একটা হিস্ট্রি থাকে, সারসাপিল্লা 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন 100% না হলেও 70 থেকে 80% রোগী ভালো থাকবে। অ্যাসিড বেঞ্জয়িক কখন দেবো? এরকম ইউরিনের একটা টেন্ডেন্সি, এরকম প্রবলেম থাকবে, তার সাথে সাথে একটা গাউট বা তার সাথে জয়েন্ট ইনফ্লামেশন কিছু যদি থাকে, নাইট ইউরিনের প্রবলেম যদি থাকে, স্পেশালি ওল্ড এজ, তার সাথে এলনার্জ পোস্টিং যদি থাকে, কিন্তু ইউরিনে একটা ট্রিমেন্ডাস একটা অফেন্সিভ ওডার যদি থাকে, স্ট্রং ওডার, তাহলে আপনি অ্যাসিড বেঞ্জয়িক 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন আপনি অন্তত 70 থেকে 80% আপনার সমস্যার সমাধান হবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন নাইট্রিক অ্যাসিড। ইউরিনারি সিস্টেমে দারুণ রেসপন্স, স্পেশালি নাইট্রিক অ্যাসিড রোগীদের ট্রিমেন্ডাস ইউরিনে একটা স্ট্রং অর্ডার থাকবে, তার সাথে নাইটের দিকে বেশি বাড়বে ইউরিন, তার সাথে একটা সিফিলিটিক একটা টেন্ডেন্সি, মুখে ঘা একটা হবে, দুর্গন্ধ হবে, গায়ে একটা দুর্গন্ধ হবে এবং এক্সেস একটা টেম্পার থাকবে বা রাগ থাকবে, এরকম যদি হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে, নাইট্রিক অ্যাসিড 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি 5 থেকে 6 দিন, 4 থেকে 5 দিন যদি আমি দিই, তারপরে আমি ওয়েট করতে হবে কিছুদিন, তারপরে আপনি দেখুন আস্তে আস্তে রোগী বেটার ফিল হবে। তারপরে নেক্সটে কি ওষুধ আসবে আপনি কমেন্ট বক্সে লিখুন, বা তার সাথে বা আপনার যদি মনে হয় নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডক্টরকে দেখান হোমিওপ্যাথিক, তাহলে নিশ্চয়ই বেটার কোনো সাজেশন দেবে এবং আপনার সমস্যা ডেফিনেটলি কমতে থাকবে। তো টোটাল আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, ভেরি কমন একটা ফ্যাক্টর আমাদের জীবনে, আমরা চলাফেরার মাধ্যমে এই সমস্যা, নাইট ইউরিনটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা গুরুত্ব না দিলেও এটাকে যদি আমরা গুরুত্ব দিই, এই ওষুধগুলো যদি গুরুত্ব দিই, হাউ টু প্রিভেন্ট যদি আমরা গুরুত্ব দিই, ইনভেস্টিগেশন যদি গুরুত্ব দিই, তাহলে ডেফিনেটলি রাতের ইউরিন কিন্তু কমবে, আমরা অবশ্যই রাতে যে ইউরিনটা হয় তার থেকে মুক্তি পাবো। তো অবশ্যই সবার মধ্যে শেয়ার করুন, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, অন্তত কেউ না কেউ এই ভিডিও দেখে ডেফিনেটলি লাভবান হবে এবং আমি মনে করব তখন আমার ভিডিও করতে সার্থক মনে হয়েছে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। নেক্সটে আরও কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য, পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।